কথা গল্পে আজকে শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথম বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁজ খাইয়া পালাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরে মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সব বনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল সে। রাত্রে আরও 9 কিলোমিটার পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতনপুরে। পেল্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁধটা দেখাইয়া বলেছিল, ঘাও খান সহজ লয় সাঙ্গাত, উটি পাকবে, গা ফুলবে, জানাজানি হইয়া গেলে কনে জামু, খুনটো যদি না করতিস তরেই খুন করতে মন লইতেছে পেল্লাদ, এই জন্মে ল সঙ্গত। বন কাছেই ছিল। মাইল 5 উত্তরে ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের মধ্যে একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা করিয়া দিল। তালপাতা দিয়ে একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বদলায় বাঘটাক সব পাহাড়ের উপরে গেছে গো, সাপে যদি না কাটে তো আরাম কইরে থাকবি ভিখু, খামুকি চিড়েগুড় দিয়া গেলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসুম, রোজ আইলে মাইনসে সন্দেহ করবে। কাঁধের ঘাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনই অবস্থায় সেই বনে জঙ্গলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহ্য করিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটি করিয়া ঝোঁক টানিয়া ছাড়াইবা জ্বরের ও ঘায়ের ব্যথায় ধকিতে ধকিতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাঁট লাগিয়া সে ভিজিয়া গেল। রোদের সময় ভ্যাপসা গাঢ় গুমটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্ত স্বস্তি রহিল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিরা আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাচার উপর ভিড় করিয়া আছে। ওদের কামড়ানোর জ্বালা ভিখুই অবরিত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে প্রহ্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন পেল্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণায় পীড়না সহ্য না করিতে পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধ কলসির জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে শুধু চিরা চিবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়েগুলি টিপিয়া টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া ঝোঁক ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়া পুরা 2 ঘণ্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর 2-1 ঘণ্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া মুখে যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুমবাড়ি গিয়াছিল। পরদিনও সে আসিল না। কুটুমবাড়ির বিবাহোৎসবে তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবারও তাহার মনে পড়িল না।
ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিল। শরীরও তখন তাহার অল্প অল্প ফুলিয়াছে। জ্বরটা একটু কমিয়াছে বটে, কিন্তু সর্বাঙ্গে অসহ্য বেদনা দম ছুটানোর তারির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছিল। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসে পড়িয়া যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিরাগুলি পচিতে আরম্ভ করে। রাত্রে তার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার পাশে শিরাল ঘুরিয়া বেড়ায়। কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য এক বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধে পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মুইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিখুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপরে খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনই শক্ত প্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ ও অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেউ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেল্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাড়িগিলিতে বাহির হইয়াছিল। পেল্লাদের বোন গিয়েছিল ঘাটে। পেল্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইয়া আসিয়া ভিখুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পালাইয়া যাইতেছিল। ভিখু তাহার এক হাত চাপিয়া ধরিল, কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে। দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেল্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তারই নেশায় পেল্লাদের মনে হইল এই নেমোখারাপ মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসাইয়া দিয়া ভিখুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে তাহার বাকি ছিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তাহার ধারালো দাটি হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে প্রহ্লাদ বলিল, তোর লাইগে আমার 7 টাকা খরচ হয়ে গেছে, টাকাটা দে, দিয়া বাহির হইয়া থা আমার বাড়ি থেকে, দূর হ। ভিখু বলিল, আমার কোমরে একটা বাজু বাইন্ধা রাখিয়াছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে যামু। তোর বাজুর খবর কেটা জানে রে? বাজু দে কইলাম। পেল্লাদ, ভালো চাস তো? বাজু না দিলি সারা বাড়ির মেজকর্তার মতো গলাটা তোর এক্ষণেই একই কোপে 2 ভাগ কইরা ফেলু। এই তোরে আমি কইয়া রাখলাম। বাজু পালি আমি এখনই যামু গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়িয়া দুজনে মিলিয়া ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেল্লাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখুর আর বিশেষ কিছুই করিয়া উঠতে পারিল না। পেল্লাদও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমারা করিয়া ফেলিয়া বাড়ির বাহিরে বাহির করিয়া দিল। ভিখুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে যে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে। কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় ভীষণ হইচই বাঁধাইয়া দিল।
পেল্লাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল, হায় গো সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারি ভিখুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি ভিখুর আদিম ও অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেল্লাদের ঘরে আগুন দিয়া আসিয়া একটা জেলে ডিঙি চুরি করিয়া ভিখু নদী স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা সাপটা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমের নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে না। ভিখুর মনে আশঙ্কা ছিল যে ঘরে আগুন দেবার শোধ লইতে পেল্লাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে বই কম নাই। পেল্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমার শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতর প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খাবে। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে তার দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, 2 পয়সা দিবান কর্তা। তাহার মাথার জটা বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া, আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, একটি দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোকটি চটিয়া বলিলেন, একটা দিলাম তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বিশ্রী গালি দিয়া বসে। কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার প্রথম হাতে খড়ি। কয়েকদিনের ভেতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এক প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্মভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল তাহার ক্রমেশেই জটা বাঁধিয়া বাঁধিয়া দলা দলা হইয়া এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবারের দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো 2 হাত দিয়া মাথা চুলকায়, কিন্তু বাড়িতে চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্যে দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতাটি সে তাই বগলের কাছ হইতে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটা লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়া বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বটগাছটা তলার হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাদিন শ্বাস টানা শ্বাস টানা। কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা, একটা পয়সা আমায় দিলে ভগবান দিব, হেই বাবা, একটা পয়সা। অনেক প্রাচীন বুলির মতো
ভিক্ষায়ং নৈবচস লোকটা আসলে অসত্য। সারা দিনে ভিক্ষুর সামনে দিয়ে 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে একজন তাহাকে পয়সা বা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হইলে সারাদিনে ভিক্ষুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটি পুরো 1 টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়েছে। নদীর দুতীরে কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশের ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করিয়াছে। রাত্রে সে ওখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটা কাঁথা সে সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তার উপর কাঁথাটি পাথিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরের গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুঁটুলি করিয়া বালিশের মতো সে ব্যবহার করে। রাত্রে নদীর জলো বাতাসে শীত করিতে থাকিলে পুঁটুলি খুলিয়া একটা কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল, প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে এবং তার পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় কমে কমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বুলি আওড়াইয়া কাতরভাবেই সে এখন ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন প্রতীককে সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া ফাউ না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তাহার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনা বহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ি গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বসিয়া ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত, আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর সেই আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পালাইয়া বেড়াইয়া আর সে বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তার সুখ ছিল। তাহার দলে অনেকেরই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। বাখু বাগদির সঙ্গে শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেভাবে সে চুরি করিয়াছিল, সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পালাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিনে দুপুরে পুকুরঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। বাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইতে সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে বাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর সে 3 বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে, তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণ নাই। তারপর সেই একদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের 1 কোপে দুফাক করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে। মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত, সে আজ ভিক্ষা না করিয়া দিন চলে না। পথচারীকে একটু টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশ্বাস করে। দেহের শক্তি তাহার এখনো তেমনি অক্ষুণ্ণ আছে। সে শক্তি প্রয়োগ করিবার
উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানি হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে তাদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে ঝিন্নুমাজির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর যেন একটা জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আশপাশেই নিবৃত্তি। একা ভিখু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটি ভিখারিনী ভিক্ষা করিতে বসে। তাহার বয়স বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচে হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে। সেজন্যে ঘাটিকে সে বিশেষ যত্ন করিয়া সারিতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়া তার কাছে বসে, বলে, ঘাটি সারব না লয়? ভিখারিনী বলে, খুব, ওষুধ দিলে অখনই সারবে? ভিখু সাগ্রহে বলে, সারা তবে, ওষুধ দিয়া চটপট সারাইয়া ল। ঘাটি সারলে তোরে আর ভিক মাঙিতে আইব না, জানোস, আমি তোরে রাখুম। আমি থাকলি তো? কেন থাকবি না কেন? খাওয়ামু পড়ামু আরামে রাখুম, পায়ের পরনি পাটি দিয়া গাঁট হইয়া বৈশা থাকবি, না করস তুই বিয়ের লেগে? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজিয়া সে বলে, দুদিন বাদে মোরে যখন তুই খেদাইয়া দিবি, ঘাটি মুই তখন পাবু কনে? ভিখু আজীবন একনিষ্ঠার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরের মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলাবাগানের চাপা কলার কাঁদি শেষ হইয়া আসে। ঝিন্নুমাঝি কলা বিক্রয় করিয়া সেই পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমশই ঘোরালো ও জমাট হইয়া ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়, নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল ঘা লইয়াই চল ভিখারিনী। ভিখারিনী বলে, আগে আইবার পারো নাই? যা এখন মর গিয়া, আখার তলের ছলি খা গিয়া। কেন, ছলি খাওয়ানোর কথাটা কি? তোর লইগা হাঁ কইরা বৈশা আছি ভাবছস তুই বটে? আমি ওই উহার সাথে রইছি। ওই দিকে তাকাইয়া ভিখু দেখিতে পায় তাহারই মতো জোয়ান দাড়িওয়ালা এক ভিখারি খানিক তফাতে আসন করিয়া বসিয়াছে। তাহার ডান হাতটির মতো ওর একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়েছে। বিশেষ যত্ন সহকারে সামনের অংশটুকু সে মেলিয়া রাখিয়া সে আল্লাহর নামে সকলের দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটা কৃত্রিম হর্ষ পা। ভিখারিনী আবার বলল, বয়স যে, যা পালাইয়া যা, যা, দেখলি খুন কইরা ফেলাইবে কইয়া দিলাম। ভিখু বলে, আরে থো, খুন অমন সব হালাই করতেছে, উয়ার মতো 10টা মাইন্সের আমি এক ঘায়েল কইরা দিয়ার পারুম, তা জানোস? ভিখারিনী বলে, পারস তো জানা, উহার সঙ্গে লাগ গিয়া, আমার কাছে কি? উহাকে তুই ছাড়ন দে, আমার কাছে চ। ই রে সোনা, তামুক খাবা? ঘা দেখিয়া পিছাইয়াছিলি, তোর লগে আর খাতির করি কিরে হালার পুত? উহারে ছাড়ুম কেন? উহার মতো তুই কামাস? ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করে। তোর নামটো কি রে? এমনই তারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও বোধ করে নাই। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে। ফেল লাগতে আইছস? হই ও বুড়ির কাছে যা। ভিখু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া
আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে একটা প্রকাণ্ড মর্তমান কলা বাহির করিয়া ভিখারিনীর সামনে রাখিয়া বলে, খা, তোর লগে আজ চুরি কইরা আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? পাঁচি কয় মোরে, পাঁচি। তুই কলা দিছস, নাম কইলাম, এবার ভাগ। ভিখু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার ওপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না। মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বসির। তাহার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সালাম মিয়া। বসির বলিল, ইদিকে ঘোরাফিরি কি জন্যে? সালাম মিয়া হতিছে, লাঠির এক গায়ে শিরটা ছেঁচা দিমু। দুজনে খানিকটা গালাগালি হইয়া গেল। ভিকুর হাতে লাঠি ও বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিখু বলিল, তরে নিপাত করতেছি। বসির বলিল, ফের উহার সাথে বাকচিত করলি জানে মায়েরা দিব, আল্লাহর কিরে। এই সময় ভিখুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিখুকে একবার যাহারা একটি পয়সা দিয়াছে, পুনরায় তাহাকেই দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোনো রকমে ভিখুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িল। শীত পড়িলে খোলা চালের নিচে থাকা কষ্টকর হইবে। যেখানে হোক চারিদিকে ঘেরা যেমন তেমন একটা ঘর তাহা চাই। মাথা গুজিবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে পাইলে কোনো যুবতী ভিখারিনী তার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহা যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো সে আর পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় তাকে বাড়াতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে আর দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে ঝিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন ঝিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে তাহার মনে হয়, পৃথিবীর সমস্ত পুরুষকে হত্যা করিয়া পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আরও কিছুকাল ভিখু এমনই অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটিও সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। আমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা যখন ঝিকমিক করিতেছে, ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা, বহুকাল পরে মধ্যরাতে জনহীন জগতে মনের মধ্যে একটা ভয়ানক কল্পনা করিয়া বিচরণ করিতে করিতে বাহির হইয়া ভিখুর সহসা অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুটে সে বলিয়া উঠিল, বাঁটি লইয়া ডানটিরে যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে 8 মাইল হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁ হাতে রাখিয়া ঘুমন্ত শহরের বুকে একটা ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া যাইতে হয়।
নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাতে এই রাস্তাটির পাশেই মাইলখানেক রহিয়া গিয়া আবার দক্ষিণ দিকে পরিবর্তন করিয়াছে। কিছুদূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটা জঙ্গলের মধ্যে খানিকটা জমি সাফ করিয়া 5-7খানা কুড়ে তুলিয়া কয়েকটা হতভাগ্য মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তাহার মধ্যে একটি কুড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠকঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে। পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পট্টি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষার গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা এবং তাহাদের দেহ হইতে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটো দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের মধ্যে বসির নাক ডাকায়, পেঁচি বিড়বিড় করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুড়ে দরজার ঝাঁপটা পেঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাঁপটা সন্তর্পণে এক পাশে সরাইয়া দিয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া ভিখু শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে আবার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিকমতো জায়গায় না পড়লে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটিমাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা প্রায় 3 আঙুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটি মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিখু তাই নিশ্চিত হইতে পারিল না। এক হাতের সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চেল্লাবি তো তোরেও মাইরা ফেলাম। পাঁচি চেঁচাইল না, ভয়ে গোঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মাইরা থাক। বসির নিষ্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত ছড়াইয়া নিল। দম নিয়া বলিল, আলোটা জ্বাইলা দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটিমাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কেডা কারোরে খুন করছ দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়াবাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লাগবো না, ছাড়ন দেও। শুই না মিয়াবাইয়ের আইল গোঁসা, কয় কি না শির ছাইচা দিমু। দেন গা দেন, শিরটা আমার ছাইচা দেন মাইরাই। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গভাবে মাথাটা একবার নত কইরা ভিখু মাথা দুলাইয়া দুলাইয়া হাহা করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠাইরান বোবা কেন গো? আরে কথা তো হারবাইত্তা মাইরা তোরে দিমু নাকি সাবার কইরা? পেঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, ইহারে কি করবি? দেখ কি করি, পয়সা করি কনে গুইনা রাখছে, আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিখুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিখু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কি কি লিবি? পুটলি বাইদা ফেল পাঁচি, তারপর ল রাইত থাকতে মেলা কবি। খানিক বাদে নবমীর চাঁদ উঠব, আলোয় আলোয় পথটা পার হম। পাঁচি পুটলি বাঁধিয়া রইল।
তারপর ভিকুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহিরে রাস্তার গিয়া উঠিল। পূর্বকাশের দিকে চাহিয়া ভিকু বলিল, অখনই চাঁদ উঠব পাঁচি। পাঁচি বলিল, আমরা যামু কনে? সদর ঘাটে না চুরি করুম, বিয়ানে ছাতিপুরের সামনে জংলার মধ্যে ঢুইক্কা থাকুম রাইতে। একদম সদর, পা চালাইয়া চ পাঁচি, এক কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা নিয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিখু সহসা একসময় দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়নি তুই ব্যথা পাস পাঁচি? হ, ব্যথা জানায়। পিঠে চাম্মু? পারবি কেন? পারুম, আয়। ভিখুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রইল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিখু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথের দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসারে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে। কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছে, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহারা নাগাল পায় নাই, কোনোদিন পাবেও না। শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা প্রাগৈতিহাসিক। এরকম আরও গল্প শুনতে একপাতা গল্পের সঙ্গে থাকুন, আর এরকম আরও গল্প পড়তে ekpatagolpo.com ভিজিট করুন। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।